আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলমের বাসভবনে অবস্থানরত কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভিসি ভবনের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের হতাহতের খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অন্য শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি ভবনের দিকে এসে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়ে যান হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে আসলে ক্যাম্পাসে আগে থেকে অবস্থানরত পুলিশ বাধা দেয়। পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ার শেলে গণমাধ্যম কর্মী সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন সেখানে। মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ দুপুর ১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে আজ বিকেল ৩টায় দেশের সব বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ নিন্দা জানানো হয়। ওই স্ট্যাটাসে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানায়, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সরকারি দলের সংগঠন ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানিকগঞ্জে ভয়াল রূপ নিয়েছে পদ্মার ভাঙন। ২ সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, ঘরবাড়ি ও স্থাপনা। ভাঙনের মুখে পড়েছে ৫ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মুজিব কিল্লা সহ কয়েকটি প্রতিষ্ঠান। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। প্রতি বছর বর্ষা মৌসুমে যমুনা নদীর পানি বাড়লেই ভাঙন শুরু হয় শিবালয়ের আলোকদিয়া চরে। এবার সেই ভাঙন শুরু হয়েছে ব্যাপকভাবে। চরের বাসিন্দারা জানান, যমুনার পানি বাড়ার সাথে সাথে নদী তীরের প্রায় ৪ কিলোমিটার এলাকা ভাঙছে। নদীগর্ভে বাড়িঘর, জমি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন বেশ কিছু পরিবার। ভাঙন কবলিত চরের অনেক মানুষই বাড়িঘর সরিয়ে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। অনেকের রাত কাটছে খোলা আকাশের নিচে। সরকারিভাবে ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেয় ক্ষোভও জানিয়েছেন তারা। এই ২ মাসের মধ্যে অনেক ঘর বাড়ি ভাঙিয়ে চুরিয়া গেছে, আমরা থাকার জায়গা নাই, আমরা কই যাবো, কি করবো, কিছুই ঠিক পাই না। নদী একবারে খেপছে। নদী মনে করেন অনেক দূর ছিল, ঘর বাড়ি ছিল, সেখানে ভাঙিয়ে চুরিয়ে গেছে। আরও আপনি গোমতো বিভিন্ন লোক আইছে, আমরা তাদেরও বলছি, এরকম বক্তব্য দিছি, কোনো কাজ হইতেছে না। শিবালয়ের ওই চরে ভাঙনের ঝুঁকিতে আছে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কেল্লা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এসব রক্ষায় ব্যবস্থা নিচ্ছেন তারা। যেহেতু নির্মাণ কাজ খুব বেশি আগায়নি, যতটুকু এগিয়েছিল সেটা আমরা এখন কমিটির মাধ্যমে অকশনের ব্যবস্থা করেছি। পাশাপাশি যে স্কুলটি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে সেটাও আমরা অকশনের ব্যবস্থা করেছি। আর মুজিব কিল্লাটা আমরা চেষ্টা করছি, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ওখানে এটি প্রয়োজনও আছে, তো এটি নিরাপদ একটি স্থানে রিপ্লেস করে সেখানে তৈরি করা। আলাউদ্দিয়া চরে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে আসলে দীর্ঘমেয়াদে এলাকাটি রক্ষা করা সম্ভব না। বিদায় সরকারি বেসরকারি কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে তা যেন বন্যায় নদী ভাঙনের আগেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরিয়ে নেন। সে বিষয়ে আমি অলরেডি উপজেলা এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণেই এবার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা, যদিও এই অভিযোগ মানতে চাননি স্থানীয় সংসদ সদস্য। আমি বাণিজ্য করি না,
আমি প্রশাসনের কর্মকর্তা না, ড্রেজার বন্ধ করা আমার দায়িত্ব না। আমি সংসদ সদস্য, আমার এলাকার উন্নয়নের কর্মকাণ্ড করা আমার দায়িত্ব। আপনি যান, আপনি প্রশাসনের কাছে যান, থানায় যান, ইউনো অফিসে যান, ডিসি অফিসে যান। ভাঙনের কবল থেকে আলোকদিয়ার চর বাঁচাতে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারা পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে আসা পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে পানি বৃদ্ধি পেয়েছে 10 সেন্টিমিটার। নবীগঞ্জের কুশিয়ারা নদীতে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ঘাস মরে যাওয়ায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন বাঁধের উপর থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে ভেঙে গেছে রাস্তাঘাট, ক্ষেত ডুবে যাওয়ায় নষ্ট হয়ে গেছে ফসল। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে বেচাকেনা এখনো, তবে আমের দর গতবারের থেকে বেশি। দাম বেশি পেলেও বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় চাষিদের মনে নেই আনন্দ। 40 কেজিতে 1 মণ হলেও আড়তদাররা ধরছেন 52 থেকে 55 কেজিতে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। এখন পাকা আমের ভরা মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের কানসাট, ভোলাহাট ও রোহনপুর বাজারে এখন বাহারি জাতের আমের সমারোহ। ইতোমধ্যে শেষ হয়েছে গোপালভোগ আম, খিরসাপাত, ল্যাংড়াও প্রায় শেষ। বর্তমানে ফজলি, আম্রপালি, বাড়িচার, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, আশ্বিনা সহ আরও কয়েক ধরনের গুটি জাতের আম মিলছে। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচা কেনা। বর্তমানে এসব আম মন প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 5000 টাকায়। এবার বাম্পার ফলন হয়নি, কারণ যে আবহাওয়া অনুকূলে ছিল না। দামটা একটু বেশি, তাও তবু বেচে কিনা ভালো হচ্ছে। বীজ খরচ, পাইপ খরচ, ভ্যান খরচ দিতে গিয়ে আমাদের লস। তবে কানসাট, ভোলাহাট, রোহনপুর বাজারে চাষিদের অনেকটা জিম্মি করেই 52 থেকে 55 কেজিতে 1 মণ ধরে আম কিনছেন আড়তদাররা। কয়েক বছর ধরে চলা এই অনিয়ম দেখার কেউ নেই। আমের ক্ষেত্রে এখানে একটা বিশাল ঘাটতি আসছে যে এটা দিন দিন বেড়ে বেড়ে এখন 52 থেকে 55 কেজিতে মন আসছে। আমার দামটা যেন কম বেশি যেটা হোক, ওজনের আমরা সঠিক মাপটা আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে কিংবা আমাদের জেলা প্রশাসন যে মহোদয় আছে তাদের কাছ থেকে আমার দাবি যে আমাদের আমের ওজনটা একটা নির্ধারিত করা হোক। এ বিষয়ে কথা বলতে রাজি হননি আড়তদাররা। জেলা কৃষি বিভাগ আশা করছে সুষ্ঠু সমাধানের। জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি, ওনার অবগত রয়েছেন এবং ওনারা নিয়ে বিষয়টা ভাবছেন এবং আমরা আশা করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হবে। জেলার 37,604 হেক্টর জমির আমবাগান থেকে এবার 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয়, লক্ষ্যমাত্রা নতুন করে ঠিক করা হয় 3 লাখ মেট্রিক টনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববার থেকে যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া কোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে। আরও 2 দিন মহড়াটি চলবে। চীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়া সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। খেলার খবর। এশিয়া কাপে অংশ নিতে দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 19 জুলাই থেকে 8 দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। দেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতাকে প্রস্তুতি হিসেবে দেখছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন তাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। এ সময় তিনি উল্লেখ করেন এশিয়া কাপ মেয়েদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। 2018 সালের এই টুর্নামেন্টে জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে বড় রেভলিউশন হয়েছে। সেই ধারায় ধরে রাখতে চায় তারা। অন্তত 3 সপ্তাহের জন্য খেলার বাইরে চলে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
কোপা আমেরিকার ফাইনালে 64 মিনিটের গোড়ালিতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চিকিৎসকরা বলছেন এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে 20 থেকে 21 দিন সময় লাগে। তবে গোড়ালির লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় তবে ফেরার সময় আরও দীর্ঘায়িত হবে। এ কারণে জুলাই ইন্টার মিয়ামির হয়ে শিকাগোর বিপক্ষে খেলা হচ্ছে না 8 বারের ব্যালন ডি ওরের। এছাড়া আগস্টের শেষ দিকে সিনাসিনাটির বিপক্ষেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।